যে পরের কোয়েশ্চেনে আমরা কোয়েশ্চেনগুলো দেখতেছি। দেখো যে 8 নম্বর একটা কোয়েশ্চেন আছে যেটা আমাদের ইন্টিগ্রেশনের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাতে দেওয়া হয়েছে। এই কোয়েশ্চেনটা একটু কঠিন আর কি, তুলনামূলক অন্য সব কোয়েশ্চেনগুলো থেকে একটু কঠিন। এটা একটু রিটেন টাইপের কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা চেষ্টা করবে পরবর্তীতে অ্যান্সার করার, পরে অ্যান্সার করার কারণ কি, পরে গিয়ে তোমার যদি মাথা ঠান্ডা থাকে অন্য সব কোয়েশ্চেন সলভ হয়ে যায়, তারপরে যদি সময় থাকে তাহলে এই টাইপের কোয়েশ্চেন অ্যান্সার করা। কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য যেহেতু 1.25 মার্ক, মানে কি সেম মার্ক, ওই সময়টায় তুমি যদি অন্য ইজি কোয়েশ্চেন সলভ করতে পারো তাহলে সেম মার্ক পেয়ে যাচ্ছ। আর এটাতে যদি সময় নষ্ট করো, এইটা তোমার প্রায় 3টা কোয়েশ্চেন, 3টা সহজ কোয়েশ্চেনের সময় সমান সময় নষ্ট করবে তোমার। আর দেখো এই কোয়েশ্চেনটা যদি সলভ করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে, আমাদেরকে e টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স এই জিনিসটাকে ভিতর থেকে কমন নিতে হবে। কমন নেওয়ার পরে ভিতরে থাকবে e টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1। এরপরে এই জিনিসটাকে ধরতে হবে z, এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো আসে কত, 2 e টু দি পাওয়ার টোয়াইস এক্স dx dz, এবং এই পার্টটাকে আলাদা করে e টু দি পাওয়ার টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু dx ইজ ইকুয়াল টু হাফ dz লিখে, এই যে এটা যেহেতু উপরে চলে যাওয়ার পরে e টু দি পাওয়ার টোয়াইস এক্স ইন্টু dx, এই পার্টটাকে লেখা যায় হাফ dz, আর নিচের এই যে এই পুরো পার্টটাকে যেহেতু আমরা ধরে নিচ্ছি z, তাহলে লেখা যায় জেড স্কোয়ার। তারপর জেড স্কোয়ারকে তোমরা ইন্টিগ্রেট করতে আশা করি পারো তোমরা, যেহেতু জেড স্কোয়ার যে পাওয়ার থেকে মাইনাস পাওয়ার প্লাস 1, নিচে পাওয়ার প্লাস 1 ভাগ, তাহলে এটাকে হিসাব করলে আসে যে মাইনাসটা আছে মাইনাসটা সামনে আসলো, আর এই যে এটার থেকে এটাকে হিসাব করার পরে আসে 1/z, আর 1/z এর মিনিং হচ্ছে e টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1 আর সামনে মাইনাস হাফ। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে এই তো এই বি নাম্বারটা, এই বি নাম্বারটা আমাদের অ্যান্সার, লাস্টে প্লাস সি থাকে। এখন তোমরা দেখেই বুঝতে পারতেছো এই অ্যান্সারটা করতে যে ই টু দি পাওয়ার মাইনাস এই টোয়াইস এক্সটা যে কমন নিতে হবে, এই জিনিসটা মাথায় আসতে বা ক্যাচ করতে বা বুঝতে একটু টাইম লাগবে, যেটা 45 সেকেন্ডের মধ্যে সম্ভব না। তাও তোমরা হচ্ছে পরবর্তীতে যদি সময় পাও তাহলে এটা সলভ করবে। আর যদি তোমাদের এটা সলভ করতে করতে একটা ভালো একটা প্র্যাকটিস হয়ে গেছে তাহলে এটা শুরুতেই সলভ করতে পারবা। এরপরে যে কোয়েশ্চেনটা দেখতেছো যে এইটাও ইন্টিগ্রেশনের চ্যাপ্টারের একদম শেষ যে পার্ট, ক্ষেত্রফল সংশ্লিষ্ট যে অংশটা আছে সেই অংশটা থেকে এই কোয়েশ্চেনটা করা। এখানে দেওয়া আছে যে একটা ব্যবধি দেওয়া আছে, সেই ব্যবধির মধ্যে y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 এবং y ইজ ইকুয়াল টু 0 রেখা দ্বারা আবদ্ধ মোট ক্ষেত্রফল। মানে আমি যদি এখানে এটা আমার 0 পয়েন্ট হয়, এটা যদি 1 হয় আর এটা যদি 2 হয়, আমাকে বলতেছে কি y ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এখানে অবশ্যই মানে দেখো এইখানে যেহেতু আমরা জানি একটা y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই c এর মানটা যেহেতু মাইনাস 1, তার মানে এটা এই বিন্দু থেকে আসবে, আর এটা কত বিন্দু দ্বারা যাবে, 1 বিন্দু দ্বারা যাবে। কারণ এখানে যদি 1 বসাও, যখন y x এর মান কত বসাবা, 1 বসাবা, 1 বসালে y এর মান কত আসে, ও 0 আসে। যে y ইজ ইকুয়াল টু 0 কখন আসে, x সমান সমান যখন 1 আসে। তার মানে এই বিষয়টা চিত্রটা কিছুটা এমন হবে। এখন বলতেছে এইটার এই যে আবদ্ধ ক্ষেত্রটা, এই যে একটা আবদ্ধ ক্ষেত্র, এইতে একটা আবদ্ধ ক্ষেত্র, এই আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল কত, আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল কত। তোমরা এই ক্ষেত্রে জানো যে হচ্ছে ইন্টিগ্রেশন y dx, এইটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হয়। তাহলে সেই হিসাবে y যেহেতু x মাইনাস 1, এটাই বসানোর কথা যেখানে 0 থেকে 2 পর্যন্ত হওয়ার কথা স্বাভাবিকভাবে, কিন্তু এই বিষয়টা হবে না। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে অপশনগুলো কি x মাইনাস 1, এই বিষয়টা আছে ঠিক আছে, কিন্তু x মাইনাস 1 এইটা করা হইলে দেখো তো এটা তোমার হচ্ছে এই বিষয়টা অবশ্যই 0 থেকে 2 পর্যন্ত মিন করছে, কিন্তু এর মধ্যে এতটুকু একটা পার্ট আছে যেই পার্টটা পজিটিভ মান, এবং এতটুকু একটা পার্ট আছে যে পার্টটা কি নেগেটিভ মান। আর ইন্টিগ্রেশনের মধ্যে এই পার্ট যদি পজিটিভ এবং নেগেটিভ দুটো একই সাথে হিসাব করা হয়, দুটো মিলে অ্যান্সারটা কত আসবে, 0 আসবে। তার মানে এটা কি আমাকে কোনো ক্ষেত্রফল দিতে পারবে, এটা আমাকে মূলত কোনো ক্ষেত্রফল দিতে পারবে না। তবে আমি যদি এই বিষয়টাকে যে দুইটা অংশে ভাগ করে নিই, দুইটা অংশে ভাগ করে নিই, যে আমি এটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, x এর মান 0 থেকে 1 পর্যন্ত, এই পোরশনটাই তো সেম পরিমাণ এখানে আছে। তার মানে এইটা যদি হয় ইন্টিগ্রেশন 0 টু 1, ইন্টিগ্রেশন 0 টু 1 আমরা যদি দেখি x মাইনাস 1 dx, এটারই কয় পরিমাণ,
এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, মানে কয় গুণ? দ্বিগুণ। দ্বিগুণ ইন্টিগ্রেশন x টু 1 0 টু 1, তাহলে আমাদের কি অ্যান্সারটা আসছে? তার মানে এই অ্যান্সারটা হচ্ছে আমাদের যে ডি নাম্বার, x থেকে 1 পর্যন্ত 0 টু 1 আমাদের লিমিট, কিন্তু কয় গুণ করব? দ্বিগুণ। এইটাই আমাদের কি অ্যান্সার। এটা আমাদের মানে এই হিসাবটা যারা বারবার করার পরে এই জিনিসটা মাথায় আসবে। এই বিষয়টা অতটা সিম্পল না, যেহেতু অনেকের মনে হতে পারে এটাই অ্যান্সার হবে ডিরেক্ট, যেহেতু এটার মতো মনে হচ্ছে, কারণ তোমার হচ্ছে এখানে যেহেতু y এর মানটা আমি বসাই দিলে ডাইরেক্ট এটা এসে বলতেছে, অনেকে এটা দিয়েই হঠাৎ করে ভুল করে বসে থাকবা, কিন্তু এইটা হবে না কেন আশা করি তোমরা বুঝতে পারবে। আমরা 10 নাম্বার যে কোয়েশ্চেনটা দেখি, 10 নাম্বার কোয়েশ্চেনটায় কি লেখা আছে, এইটার সমাধান। এই টাইপের একটা কোয়েশ্চেন প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটিতে আসে। আমরা যদি এটা সলভ করি, মডুলাস 3x minus 1 is greater than 1, এটাকে যদি আমি উল্টা করি 3x minus 1 is less than 1, আর এটা ভাঙাইলে হয় -1 3x minus 1, তারপরে আসে -1 plus 1 3x minus 1 plus 1 1 plus 1, এই পাশে আসে 0 3x 2, এরপর আসে 0x is greater less than 2/3। দেখো তো এই অ্যান্সারটা কোথায় আছে? এই অ্যান্সারটা যেহেতু এই যে সি নাম্বারে আছে, অ্যান্সার উইল বি সি নাম্বার। এরপরে যদি তুমি এর পরম মানে যে হিসাবটা আছে, পরম মানের বিষয়টা যে 1 প্লাস আই 1 মাইনাস আই, পরম মান আমরা খুবই সহজে নির্ণয় করতে পারি। এই যে সহগ রুট ওভার 1 প্লাস মাইনাস 1 স্কোয়ার, তাহলে উপরে √2, নিচে √2 কাটাকাটি 1, এর পরম মান হচ্ছে b = 1। এরপরে দেখো কোয়েশ্চেন 12, কোয়েশ্চেন 12 এর মধ্যে যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতার আমরা সূত্রটা জানি আশা করি, 1 মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার = কত? এক্স ভাগ এক্স ইন্টু দেখো 25, আর এখানে কত 16, ওয়াই স্কোয়ার = 400, তাহলে এটা করলে আসে এক্স স্কোয়ার ভাগ 16 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 25 = 1, আর এখানে এইটাই কি আমাদের এ স্কোয়ার, এটাই কি আমাদের বি স্কোয়ার। আর যেহেতু দেখতে পাচ্ছ তোমরা যে এখানে এ স্কোয়ারটা ছোট, তার মানে এই ক্ষেত্রে হবে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার √1 মাইনাস 16 ভাগ 25, তাহলে নিচে 25 মাইনাস 16, উপর নিচে 25 থেকে 16 বাদ দিলে হয় 9, অতএব 3/5, the answer will be 3/5, ডি নাম্বার। এগুলো দেখো একদম সিম্পল কোয়েশ্চেন, এগুলো কি তোমার হচ্ছে ওই ইন্টিগ্রেশনের মতো অতটা টাফ কোয়েশ্চেন না। এরপরে যদি আমরা পরে কোয়েশ্চেনটা দেখি, cot sin inverse half, cot sin inverse half, এটা কি মিন করতেছে? আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা সাগরে লবণ অনেক, তাহলে আমাদের এই ভূমিটা কত? এই ভূমিটা হচ্ছে √2 স্কয়ার মাইনাস 1, দ্যাট মিনস √3, আর √3 যদি হয় তাহলে এটা লিখতে পারি cot ইনভার্স সাইন হাফের পরিবর্তে আমরা জানি কি এখানে tan ইনভার্স লিখলে লেখা যেত টেরা লম্বা ভুজ, তাহলে cot ইনভার্স √3, দেন cot ইনভার্স √3, cot ইনভার্স কেটে গেল, অ্যান্সার ইজ √3, তো which one is answer? সি নাম্বার। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত? যে x বর্জিত, তোমরা নিশ্চিত থাকো এই টাইপের একটা কোয়েশ্চেন অবশ্যই প্রতি বছর আসবে, আর এই টাইপের কোয়েশ্চেন তুমি শিওর থাকতে পারো এটা আসার মতো একটা কোয়েশ্চেন। তাই আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি, এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত, তাহলে x বর্জিত পদের মান বের করার জন্য আগে আমরা লিখি 2x প্লাস 8x টু দি পাওয়ার 8, আমি ধরে নেই tr প্লাস 1 তম পদটা হচ্ছে 8cr ইন্টু 2x
8 minus r আর 1/8x to the power r, then 8cr 2 to the power 8 minus r into x to the power 8 minus r into 1/8 to the power r into x to the power minus r. 8cr 2 to the power 8 minus r, and there is 2 to the power minus 3r, 8r minus r, এরপরে 8cr 2 to the power r minus r, আর এখানে এটাও যেহেতু 2 to the power, এই যে 8টাকে আমরা কি লিখতে পারি, নিচে যেহেতু আছে 2 to the power -3 into r, আর এটাকে একবারে লেখা যায় 8 minus r minus 3r into x to the power 8 minus twice r. এখন যেহেতু এই পদটা কি x বর্জিত, মানে কি এই পদের মধ্যে x কি থাকবে, x থাকবে না। দেন যদি x না থাকে তাহলে x to the power কত হবে, 0 হবে, and 0 means x to the power 0 means x to the power 8 minus twice r, তাহলে 8 minus twice r is equal to 0, then twice r is equal to 8, r is equal to 4, তার মানে কি r এর মানটা কত হবে, 4 হবে। তাহলে এই যে t4 plus 1 is equal to 8c4 into 2 to the power 8 minus 4, এই যে r3r 4 into 4, তাহলে আমরা যদি এই হিসাবটা করি একটু, তাহলে এটা কত আসে 8 into 7 into 6 into 5, নিচে 1 into 2 into 3 into 4, and এইখানে কত 8 4 4 কত হয়, 4 4 16, তাই -8, 8 এর থেকে -8, এখানে যদি আমরা একটু কাটাকাটি করি 3 2 কাটাকাটি গেল 6, আর এখানে আমরা যদি আরেকটু হিসাব করি, এইখানে তোমার 8 7 into 5 আছে, তো নিচে আছে কত 4, 4 এর সাথে 2 গুণ দিলাম আর 2 to the power একটা 7 লিখলাম, তাহলে 2 4 8 কাটা গেল, উপরে লেখা যায় 5 7 35, আর নিচে 2 to the power 7, আর 2 to the power 7 এর সাথে কখনোই 35 কাটা যায় না। এখন 2 to the power 7 তুমি হিসাব করতে পারতেছ না মনে কর, তাই 2 to the power 7 এ হিসাব করার দরকার নেই, উপরে যেহেতু 2 to the power যাই হোক না কেন সেটা কি 2 দ্বারা 35 কখনো 2 দ্বারা ভাগ যায়, যেহেতু ভাগ যায় না, তাহলে উপরে 35, এই তো 35, নিচে 128, 188 হবে, তাহলে অ্যান্সার উইল বি সি, নাম্বার সি। প্রসেসটা আশা করি বুঝতে পারছো, যেহেতু এক্স হচ্ছে বর্জিত পদ, তো এই হিসাবটাও দেখো একটু লেন্দি, তাও তোমরা এই লেন্দি হিসাবটাও একটু শর্ট টাইম নিয়ে যদি সময় থাকে একটু মাথা ঠান্ডা রেখে ওটা সলভ করার চেষ্টা করবা। অ্যান্ড তারপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা যদি দেখো, কোনো বিন্দুতে পি এবং 2p বল কত কোণে ক্রিয়া করলে লব্ধি √7p হবে, তার মানে কি আমাদের সিম্পল কনসেপ্ট, √7p স্কয়ার p স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2 into p into 2p cos আলফা, আমাদের আলফাটা বের করতে বলছে। নাও 7p স্কয়ার is equal to 2p স্কয়ার মানে 4, এখানে 5p স্কয়ার প্লাস 2 2 4p স্কয়ার cos আলফা, আর 7p স্কয়ার থেকে এটা বাদ দিলে 2p স্কয়ার is equal to 4p স্কয়ার cos alpha, then cos alpha is equal to half, and alpha is equal to cos inverse half, and cos inverse half means 60 ডিগ্রি, তাহলে এটার অ্যান্সারটা হবে 60 ডিগ্রি। আমি আশা করি আমি এটা cos ইনভার্স হাফের মানটা ভুল লিখিনি, 60 ডিগ্রি, হ্যাঁ ঠিকই আছে। তাহলে তো এইভাবে দেখো এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট সহজ ছিল। এর মধ্যে তোমরা যদি দেখো এখানে কঠিন বলতে কোশ্চেন কোনটা ছিল, এইটা একটু কঠিন ছিল, এইটা একটু ট্রিকি ছিল, যে এটা অনেকেই এ নাম্বারে অ্যান্সার করে দিবে, কিন্তু অ্যান্সারটা হবে এইটা। আর তারপরে কোনটা একটু কঠিন ছিল এর মধ্যে এই যে 14 নাম্বারটা একটু কঠিন ছিল, একটু লেন্দি ছিল, কঠিন না তো একটু লেন্দি ছিল, কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই একটা ধারণা নিবা যে হচ্ছে কোন চ্যাপ্টার থেকে
কি টাইপের কোয়েশ্চেন আসে এই বিষয়টা তোমরা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছ। যেমন তুমি হচ্ছে এখান থেকে একটা ধারণা পাইলা যে এক্স বর্জিত পদের মান টাইপের এই টাইপের একটা কোয়েশ্চেন আসে, তারপর লব্ধির মধ্যবর্তী কোণ কত হয় এই টাইপের একটা কোয়েশ্চেন আসে, তারপর এই যে সমাধান বিন্দু এই টাইপের একটা বিষয়ের কোয়েশ্চেন আসে, উপকেন্দ্রের উৎকেন্দ্রিকতা এই টাইপের একটা কোয়েশ্চেন আসে, তারপরে এই যে এই ক্ষেত্রফল টাইপের কোয়েশ্চেন প্রতি বছরই প্রায় আসে। আর এর আগেও তোমরা যে কোয়েশ্চেনগুলো দেখলে সেই কোয়েশ্চেনগুলো থেকে আশা করি তোমরা একটা ধারণা পাইছো যে খুব বেশি কিন্তু এমসিকিউ খুব বেশি কঠিন কোয়েশ্চেন আসে না। যদি তোমাদের কোয়েশ্চেন থাকে দেখো 15টা, আমি যদি এখানে একটা ক্লিয়ার হিসাব দেই তোমাদের, যে যদি তোমাদের এখানে কোয়েশ্চেন, এর আগে তো কোয়েশ্চেন আরো মানে বেশি ছিল, এখানে যদি 15টা এমসিকিউ থাকে, 15টা এমসিকিউ এর মধ্যে 12টা এমসিকিউ একদম সহজ, 12টা না ঠিক 10টা একদম সহজ, দুটা মিডিয়াম, দুটা কি মিডিয়াম, আর বাকি 3টা হার্ড। তোমরা একটু অবজার্ভ করলে দেখতে পারবা যে 10টা একদমই সহজ কোয়েশ্চেন ছিল, একদমই সহজ কোয়েশ্চেন। তুমি যদি সামান্য এইচএসসির বেসিক জ্ঞান নিয়েও আসো 10টা কোয়েশ্চেন ইজিলি পারবা। 10টা কোয়েশ্চেন ইজিলি পারার মিনিংটা হচ্ছে তুমি 12.5 পেয়ে যাচ্ছ। তুমি 18র মধ্যে এখানে এমসিকিউ যে মার্কটা আছে সেই মার্কটার মধ্যে তুমি 12.5 ইজিলি পেয়ে যাচ্ছ, শুধুমাত্র যদি এইচএসসির বেসিকটা ঠিক থাকে। আর যদি তুমি আর একটু মার্ক যদি চাও, এই মিডিয়াম টাইপের মানে এইটা যদি হার্ড, দুইটা তো মিডিয়াম একটু টাইম নিলেই পারবা, আর হার্ডগুলো একটু সময় লাগবে। হার্ডগুলো যদি একদমই না পারো, তুমি যদি এমন দেখো যে হচ্ছে তোমার অন্যদিকে তোমার টার্গেটেড মার্ক কভার হয়ে গেছে, তারপরে তুমি এই তিনটা হার্টের দুই একটা তুমি চাইলা যে আমি একটা আন্দাজে মেরে দেই, যে হচ্ছে আমার মনে হচ্ছে এটা আমি কোথাও দেখছিলাম, এইটাবে মেরে দিতে পারো, এইটাবেও তুমি পূরণ করতে পারো। যদি তোমার মনে হয় যে তুমি তোমার টার্গেটেড মার্ক ফিল আপ হয়ে গেছে তারপরে তুমি এটা করবা, আর তাছাড়া ওগুলোতে টাচ করার কোনো মিনিং হয় না। আর এখানে তুমি হচ্ছে যেটা খুব ভালো করে মনে রাখবা যে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো খুব বেশি হার্ড টপিক থেকে আসে না, কিন্তু যেগুলো টপিক থেকে আসে খুবই সাধারণ বেসিক থেকে আসে। আর যদি আসে সেই টপিকগুলো থেকে সাধারণ কোয়েশ্চেন আসলেও সেটার অপশনে খুবই কারসাজি করা থাকে, যে কারসাজিতে তুমি খুবই মানে খুব তাড়াহুড়ার মধ্যে বা প্রেশারের মধ্যে যদি কোয়েশ্চেন সলভ করতে যাও তাহলে কি একটা ভুল করে বসে থাকবা, আর প্রথমে ট্রাই করবা যে বড় কোয়েশ্চেন যেগুলো তোমার কঠিন লাগতেছে সেগুলোকে অ্যাভয়েড করার। আর এর পরবর্তী আমরা হচ্ছে পার্টে আমরা রিটেন যে কোয়েশ্চেনগুলো আছে সেই রিটেন কোয়েশ্চেনগুলো সলভ করে দেখব।